আপনি কি আপনার রেস্টুরেন্টে টিকে রাখতে চান যে ভুলের কারণে রেস্টুরেন্টগুলো ডুবে যায়? এই সম্পর্কে আজকে আলোচনা করব। এর আগের ভিডিওতে আমি আপনাদের সাথে কথা বলেছিলাম একটা বই নিয়ে, যে বইটা আমি আপনাদেরকে ফ্রিতে দিয়েছিলাম, এবং সেই বই থেকে আজকে আমি 6টা জিনিস আপনাদের সাথে শেয়ার করব। সেই জিনিসটা হচ্ছে যে কেন রেস্তোরাঁ বন্ধ হয়। রেস্তোরাঁ বন্ধ হওয়ার মূলত 6টি কারণ থাকে। একটা হচ্ছে এবং এর সাথে আমি সমাধানগুলোর চেষ্টা করব, কিভাবে আপনি সমাধান করতে পারেন এই বিষয়গুলো। তো ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টটা না জানা, যদি আপনি ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টটা না বুঝেন, সেক্ষেত্রে আপনার রেস্টুরেন্ট কিন্তু এখানে ফল ডাউন করতে পারে। তো আয়ের ব্যয় হিসাব না রাখলে কখন ডুবছে বা কি হচ্ছে মাসের সেই হিসাব কিন্তু পাবেন না আপনি। তো এই জিনিসটা আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে। আপনি ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টটা কীভাবে করবেন, এবং আপনার সফটওয়্যার আছে কি না বা আনুষঙ্গিক, এগুলো কিন্তু অনেক বেশি। এবং এর সমাধান হচ্ছে যে আপনি একটা সফটওয়্যার কোম্পানির সাথে কথা বলতে পারেন। বর্তমানে যারা মার্কেটে আছে, সিরিয়াসের থেকেও ভালো অনেক কোম্পানি আছে। তো তাদের সাথেও আপনি কথা বলতে পারেন, এবং তাদেরকে আপনার ফাইন্যান্সিয়াল কোথায় কোথায় প্রবলেম হচ্ছে, কী সমাচার, এগুলো তাদের কাছ থেকে জানিয়ে এবং তাদের থেকে ভালো একটা ফিডব্যাকের একটা সফটওয়্যার আপনি নিতে পারেন। তো তাহলে আপনার এই সমস্যার সমাধান হতে পারে। এবং আরেকটা বিষয় আছে যে আপনি ফুড কস্ট কন্ট্রোল না করা। আপনি যদি ফুড কস্টটা কন্ট্রোল করতে না পারেন, সেক্ষেত্রে আপনার রেস্টুরেন্ট কিন্তু একটা ডুবার চান্স আছে। কিন্তু আপনি কাস্টমারকে কত টাকার ফুড দিচ্ছেন বা কী সমাচার, এগুলো কিন্তু আপনি এখান থেকে এই বই থেকেও জানতে পারবেন, যে ফুড কস্ট কীভাবে আপনি হিসাব করতে পারেন, এবং ফুড কস্টের যে সূত্রটা আছে এখানে আপনি পেয়ে যাচ্ছেন। আরেকটা বিষয় হচ্ছে যে ফুড কস্ট কন্ট্রোল করার পরেও আপনার কিন্তু কত পার্সেন্ট আপনি মুনাফা রাখবেন বা এই সমাচারগুলো জানতে পারবেন। যদি ধরেন আপনার 25 থেকে 30% মধ্যে যদি ফুড কস্ট থাকে, তাহলে আপনি এটার ফুডের প্রাইস কত ধরবেন, এবং আপনি যদি 50%-এর উপরে যদি ফুড কস্ট চলে যায়, সেক্ষেত্রে আপনার কিন্তু রেস্টুরেন্ট ডুবার চান্স আছে। তো আপনি শেফের সাথে কথা বলেন, তো তার কাছ থেকে একটু সমাধান নেন। এই সমাধান নেওয়ার মাধ্যমে আপনি আপনার ফুড কস্টকে কন্ট্রোল করতে হবে। তো এইটা আরেকটা বিষয় হচ্ছে যে আপনার স্টাফ ম্যানেজমেন্টের দুর্বলতা। যদি স্টাফ ম্যানেজমেন্টে যদি দুর্বলতা থাকে, তাহলে কিন্তু এখানে আপনি ফল ডাউন করতে পারেন। আপনার টিমের ব্যবহার যদি খারাপ হয় এবং কাস্টমার যদি ফেরত যায় এবং বাজে ব্যবহার করে, এরা কিন্তু অনেক কাস্টমার তাড়িয়ে দিতে পারে স্বাভাবিকভাবেই। তো আপনাকে অবশ্যই স্টাফ ম্যানেজমেন্টে আপনাকে অবশ্যই একটু করা হতে হবে, এবং তাদেরকে হায়ার করার সময়ও আপনি কিছু নিয়ম নীতি এবং ভালোভাবে কথা বলে তাদের সাথে নিতে হবে, এবং তারা যেন ভালো থাকে সেই বিষয়েও আপনাকে খেয়াল রাখতে হবে। তো এই হলো বিষয়। আরেকটা বিষয় হচ্ছে যে মার্কেটিং না করা। এটা কিন্তু মূল একটা বিষয়। যদি আপনি এত কিছু জানেন, সব কিছু করলেন, রেস্টুরেন্ট দিয়ে বসে আছেন, কিন্তু যদি আপনি মার্কেটিং করতে না পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনার রেস্টুরেন্টে নতুন কাস্টমার আসবে না। তো এই নতুন কাস্টমার না আসলে আসলে আপনার বিজনেসের গ্রোথ কিন্তু খুবই কমে যাবে। যদি গ্রোথ কমে যায়, সেক্ষেত্রে আপনার বিজনেসটা ফল ডাউন করার একটা সম্ভাবনা থাকেই। কিন্তু বেশিরভাগ সময়ই আরেকটা বিষয় এটার সাথে জড়িত আছে, যে সে বিষয়টা হচ্ছে মেনু পরিকল্পনার অভাব। যদি মেনু পরিকল্পনা না থাকে এবং সামনের মাসে আমার রেস্টুরেন্টের কীরকম অবস্থা যাবে, সেই বিষয় সম্পর্কে মেনু পরিকল্পনা করে আগে থেকে সাজিয়ে রাখতে হবে। তার যদি বিপদে পড়েন, সেক্ষেত্রে আপনার ওই মেনুগুলো আপনাকে পোস্ট করতে হবে, বা ওইটা সামনে নিয়ে আসতে হবে, এবং নতুন ইনোভেশন নিয়ে আসতে হবে ফুডের মধ্যে। আপনি নতুন কোন ফুডটা নিয়ে আসতেছেন, তো সেই বিষয় সম্পর্কে তো একটু কথা বলা দরকার বা জানা থাকা দরকার, বা করতেই হবে অবশ্যই। আবার আরেকটা বিষয় হচ্ছে, লাস্ট বিষয় হচ্ছে যে লোকেশন বা পরিবেশের যদি বিশ্লেষণ না করে রেস্টুরেন্ট দেন, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনি একটা ধরা খাওয়ার চান্স থাকে। তো এখন আপনি সব কিছুই জানেন বা বুঝলেন, বা ব্যর্থতার কারণও বুঝলেন, কিন্তু আপনি এত কিছু ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট করলেন এবং ফুড কস্টও কন্ট্রোল করলেন। ফুড কস্টও তো শেফ বললো বা এগুলো হইলো। তো আপনি যদি ফুড কস্ট এবং ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট করেনও, কিন্তু স্টাফ ম্যানেজমেন্টও আপনি ভালো করছেন, কিন্তু আরেকটা বিষয় যেটা আপনার কোনো স্টাফ বা অন্য কেউ করে দিবে না, আপনার যে মার্কেটিং এবং মেনু পরিকল্পনার অভাব, এবং এই দুইটা বিষয় নিয়ে কথা বলি। তো এই বিষয়টার মধ্যে মার্কেটিং যদি আপনি না করেন, সেক্ষেত্রে আপনার অনেক বেশি একটা ফল ডাউনের আশা করতে পারেন আপনি। কারণ এখন বর্তমান প্রতিযোগিতামূলক রেস্টুরেন্টগুলোতে প্রচুর পরিমাণে মার্কেটিং করতে হয়। মার্কেটিংয়ের মাধ্যমে আসলে রেস্টুরেন্টগুলো এখন টিকে আছে। কারণ আপনি তো দেখতেছেন আগে কয়টা রেস্টুরেন্ট ছিল, আর এখন এক এক লাইনে কতগুলো রেস্টুরেন্ট চলে আসছে। কারণ সবাই এখন ফুড বিজনেসে ঢোকার একটা চেষ্টায় আছে। তো এই যে মার্কেটিং কিভাবে করবেন, হ্যাঁ, মার্কেটিংয়ের জন্য আপনার তো অনেক টিম থাকবে। একটা যদি টিম থাকে আর যদি নিজে পারেন, সেক্ষেত্রে নিজেও করতে হবে।
তো টিম থাকার পরেও এইখানে অনেক কিছু বিষয় আছে, যেটা হচ্ছে ফেসবুকের মার্কেটিং, ইনস্টাগ্রামের মার্কেটিং, ইনফ্লুয়েন্সার মার্কেটিং, তারপরে বিভিন্ন কন্ট্রিবিউটর আছে, যেমন হচ্ছে পাঠাও, ফুড পান্ডা, হ্যাঁ, ফুড ডেলিভারি অ্যাপস আছে। তো এইগুলোর সাথে আপনি কমিউনিকেশন করতে হবে এবং তাদের সাথে কথা বলতে হবে। এই জিনিসটা আপনার নিজেরই করতে হবে। আপনি যদি এটা নিজে না করেন, সেক্ষেত্রে আপনি সমস্যায় পড়তে পারেন। যেমন আপনার মার্কেটিংয়ের কি পোস্ট যাবে এবং কোন তারিখে কোনটা যাবে সেই বিষয় সম্পর্কে তাদের সাথে কথা বলা, এবং আমাদের স্টাফ যে ম্যানেজমেন্ট থাকবে, স্টাফ ম্যানেজমেন্টের সাথে যারা ফুড ডেলিভারি নিতে আসতেছে আমাদের এখানে, তাদের নাম্বার কালেক্ট করা, এবং ফুড পান্ডা থেকে যারা অর্ডার করতেছে তাদের নাম্বারগুলো কালেক্ট করা, এবং তাদেরকে কিভাবে আপনি কমিউনিকেশন করবেন, তাদেরকে কিভাবে রিটার্গেটিং করবেন, তাদেরকে কিভাবে আপনি এখানে নিয়ে আসবেন রিটার্গেটিং করে, কিভাবে আপনার ফেসবুক ক্যাম্পেইনগুলো কি অপটিমাইজ হচ্ছে কিনা। তো এই বিষয় সম্পর্কে নিয়ে কথা বলা, আরও কিছু অনেক বিষয় আছে যে বিষয় নিয়ে আমি কথা বলতে পারবো আরও অনেকক্ষণ। তো এই বিষয়গুলো আপনি যদি চিন্তা করেন, যদি এই বিষয়গুলি নিয়ে কথা বলতে, এই বিষয়টা নিয়ে অবশ্যই আপনাকে নিজে এই বিষয়টা নিয়ে কাজ করতে হবে। আর আপনি যদি কোনো একটা টিম থাকে, ভালো টিম, যে আসলে 5-6 বছর ধরে রেস্টুরেন্ট জগতে বা রেস্টুরেন্ট নিয়ে মার্কেটিং করতেছে, তাহলে তার উপর অনেকটা বিশ্বাস করতে পারেন যে সে আপনার হয়ে ভালো কাজ করতে পারবে, বা আপনার যে চিন্তাভাবনাগুলো আছে তাই সে করতে পারবে। আর আপনার এই চিন্তাভাবনাগুলো আপনি নিজে ডেভেলপ করতে হবে, কারণ আপনাকে কেউ এসে শিখে যাবে না। আর আপনাকে আমি একটু হেল্প করতে পারবো, যে বিষয়গুলো আপনাকে আমি ধারণা দিতে পারবো, যে ধারণার বিষয়ে আপনি চিন্তা করেন আগে। তো চিন্তা করে তারপরে আপনি ডিসিশন নেন যে কি করবেন। তো আরেকটা বিষয় হচ্ছে যে মেনু পরিকল্পনা। এই মেনু পরিকল্পনাটা সবসময় আপনি করতে থাকবেন। প্রত্যেকটা যখন আপনি ফ্রি থাকবেন তখনই আপনি মেনু পরিকল্পনা নিয়ে করতে পারেন। মেনু পরিকল্পনা করবেন যে সামনের মাসে আপনি কি চালাবো এবং নতুন ফুড কি আছে, এই বিষয় সম্পর্কে আপনি ধারণা পেয়ে যাবেন। আমার বইটা যদি এই 8 পৃষ্ঠা আমি লিখেছি, এই 8 পৃষ্ঠা যদি আপনি পড়েন, সেক্ষেত্রে আপনি অনেক কিছুই ধারণা পাবেন। সেই ধারণাগুলো নিয়ে আপনি রিসার্চ করবেন, এবং রিসার্চ করার মাধ্যমে আপনি এই জিনিসগুলোর আপনার যে ব্যাকগ্রাউন্ড আছে সেগুলো আপনি সলভ করবেন আশা করছি, এবং সলভ করতে পারবেন। তো এই বিষয়গুলো নিয়ে এখন থাকবে এই ভিডিওটা, এবং পরবর্তীতে আপনারা কোন বিষয় সম্পর্কে জানতে চান সেই বিষয় সম্পর্কে আমাকে জানাবেন। আমি সেই বিষয় সম্পর্কে আপনাদের সাথে কথা বলবো।